তাকে স্বাভাবিক করার জন্য একজন বন্ধুর মতো সঙ্গ দিয়ে যাচ্ছি এবং একদিন তাকে নিয়ে শপিং সেন্টার থেকে ৪,৭০০ টাকা দিয়ে তার পছন্দসই একটা শাড়ি কিনে দিয়ে বললাম, ঠিক আজ থেকে ৪ বছর পর আমাদের বিয়ে হবে এই শাড়ি পরে। কিন্তু আমি জানি এটা তো মিথ্যা আশ্বাস। যখন ৪ বছর পূর্ণ হবে তখন আমি কি করব? মাধবী এখন সুস্থ, স্বাভাবিক, তার বাবা মায়ের ভাষায়। মাধবীর মা বাবার বক্তব্য, কয়েক লাখ টাকা দিয়ে বিদেশে চিকিৎসা করে যা করা সম্ভব হয়নি আমাকে দিয়ে নাকি তা থেকে বহুগুণ উপকৃত হয়েছে। আমাদের জীবন কথা। গল্পের নাম প্রশ্ন, নাম তার মাধবী। তবে সেই কালবেলার মাধবীলতা নয়। পরিচয় হয় কলকাতার ভিক্টোরিয়া পার্কে। আমার মতো সেও পূজা দেখতে কলকাতা গিয়েছিল। বাড়ি কুমিল্লা। কলকাতা যতদিন ছিলাম প্রায় ততদিনই দুজনের মধ্যে দেখা হতো সেই পার্কে, বিশেষ করে বিকেল বেলা। আসার সময়ও একসঙ্গে বাংলাদেশে আসি। আমার কার্ড দিলাম। ফোনে আমরা সব সময় কথা বলি। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম সে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। কথার মধ্যে সে রকম কিছু অনুভব করতে লাগলাম, তাই বললাম আমাদের সম্পর্ক বন্ধুত্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর বেশি যেন না হয়। এটাতে সে রাজি নয়। একদিন সে আমার চেম্বারে এসে হাজির। পরনে শাড়ি, হাতে একটা ব্যাগ। আমি দেখে অবাক। আরে মাধবীদি, আপনি কি চমকালেন বুঝি? না না, আপনি যে এভাবে আসবেন ভাবতে পারিনি। আপনি বাধ্য করলেন, এজন্য এলাম। বাধ্য করলাম মানে? দেখুন, কোনো প্রশ্ন করবেন না, আমি যাই বলবো তাই করবেন, সুবোধ বালকের মতো। আমি সব ঠিকঠাক করে এসেছি। চলুন, আজ আমাদের বিয়ে হবে। কোনো কথা শুনতে চাই না। শুনবো না, শোনাতেও চেষ্টা করবেন না। একেবারে বোকা হয়ে গেলাম। মাধবীদি, আপনার মাথা ঠিক আছে তো? আপনি করছেনটা কি? সে ঘামছে। কিছুক্ষণ পর মোবাইল বেজে উঠল। ধরলাম। দেখি খুব করুণ কণ্ঠে মিনতি করে বলছে, প্লিজ আপনি তাকে বাঁচান। বললাম, আপনি কে এবং কাকে বাঁচানোর জন্য বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু বলবো। আপাতত আপনি তাকে সান্ত্বনা দিয়ে বসান, আমি আসছি। বলে লাইন কেটে গেল। কিছুক্ষণ পর দেখি একটা প্রাইভেট কার এসে চেম্বারের সামনে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে খুব ব্যক্তিত্বসম্পন্ন চেহারার এক ভদ্রলোক এসে সরাসরি চেম্বারে ঢুকে পড়লেন। কি বাবা, তুমি এসেছ? ভালোই হয়েছে, বলে মাধবী তার গলা জড়িয়ে ধরল। ভদ্রলোক বললেন, তুই এখানে বস, আমরা একটু আসি। বলে আমাকে বললেন, ডাক্তারবাবু আসুন তো। গাড়িতে উঠালেন। আগ্রাবাদে এক বিশাল অফিসের সামনে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকলাম। চা খাওয়ার পর ভদ্রলোক বিস্তারিত খুলে বললেন। তিনি ব্যবসা করেন চট্টগ্রামে। সবাই চট্টগ্রামেই থাকে। এক ছেলে, এক মেয়ে। ছেলে ছোট, মাধবী বড়। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর মাধবীকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন মাধবীরই পছন্দ করা ছেলের সঙ্গে। কিন্তু মাধবীকে বিয়ে করবে না বলে সেই ছেলে জানিয়ে দেয়। এরপর থেকে মাধবী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং কোনো পুরুষ দেখলেই ক্ষেপে যায়। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। এখন 3 বছর হতে চলেছে, কোনো পরিবর্তন হয়নি। তবে কলকাতা থেকে আসার পর শুধু আপনাকে নিয়েই কথা বলে। আপনার পরিচয় ইত্যাদি সবকিছু জেনে আমরা তো অবাক হয়ে গেছি মেয়ের এ পরিবর্তন দেখে। ঠিকমতো খাওয়া থেকে শুরু করে সব স্বাভাবিক হয়ে গেছে। একদিন যখন বললাম, এই ছেলেকে না দেখে না শুনে তোমাকে বিয়ে দেব কিভাবে, তখন সে কি বলে জানেন? বাবা, এই যে শাড়ি দেখছো, এটা ফ্যানের সঙ্গে লাগিয়ে আত্মহত্যা করব যদি তার সঙ্গে বিয়ে না দাও। জানি আপনি তাকে বিয়ে করবেন না, কিন্তু আমার মেয়েকে বাঁচাতে পারবো না। সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। বলুন আমি কি করতে পারি? বলে আমার হাত ধরে তিনি কেঁদে উঠলেন। তখন আমি ঘামছি আর কাঁপছি। তার কান্না থামিয়ে ভদ্রলোককে সঙ্গে নিয়ে চেম্বারে এলাম।
এবং বাবাকে ছাড়া মাধবীকে নিয়ে কিছুক্ষণ একান্ত আলাপ করলাম। যা জানতে পারলাম তা হলো যে ছেলেটাকে সে ভালোবাসত তার নাকি ঠিক আমার মতো চালচলন, কথাবার্তা ইত্যাদি ছিল। তাই আমার মাঝে নাকি তাকে খুঁজে পেয়েছে। সবকিছু বুঝতে পেরে তাকে বললাম, ঠিক আছে, তোমাকে অবশ্যই বিয়ে করব, তবে আমার কিছু শর্ত আছে, সেগুলো তোমাকে মানতে হবে। এটা তার বাবার সামনে বললাম। মাধবী সেটা মেনে নিল। তাকে স্বাভাবিক করার জন্য একজন বন্ধুর মতো সঙ্গ দিয়ে যাচ্ছি এবং একদিন তাকে নিয়ে শপিং সেন্টার থেকে 4700 টাকা দিয়ে তার পছন্দসই একটা শাড়ি কিনে দিয়ে বললাম, ঠিক আজ থেকে 4 বছর পর আমাদের বিয়ে হবে এই শাড়ি পরে। কিন্তু আমি জানি এটা তো মিথ্যা আশ্বাস। যখন 4 বছর পূর্ণ হবে তখন আমি কি করব? মাধবী এখন সুস্থ, স্বাভাবিক, তার বাবা মায়ের ভাষায়। মাধবীর মা বাবার বক্তব্য, কয়েক লাখ টাকা দিয়ে বিদেশে চিকিৎসা করে যা করা সম্ভব হয়নি আমাকে দিয়ে নাকি তা থেকে বহুগুণ উপকৃত হয়েছেন, কিন্তু নিজের কাছে প্রশ্ন করলে মনে হয় আমি একজন প্রতারক। সবসময় এই চিন্তায় ভুগছি। আমি কি করতে পারি? আমার বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। সুভাষচন্দ্র সেন, চট্টগ্রাম থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।